হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করি ভালো। বাংলা দ্বিতীয় পত্রের আরও একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। এই ক্লাসে আমরা আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের ১ নাম্বার প্রশ্নের ক নিয়ে, অর্থাৎ তোমাদের কতে থাকতে পারে মফালা উচ্চারণের যে কোনো ৫টা নিয়ম। উদাহরণস্বরূপ লেখা এই প্রশ্নটা আসতে পারে। এই প্রশ্নটা আসলে কিভাবে অ্যান্সার করবা আর যতটুকু বুঝানো যায় আমি বুঝাবো। আর বেশি করে না দেরি আজকের ক্লাস ভিডিওটা শুরু করি। তোমাদের আসতে পারে যে মফালা উচ্চারণের যে কোনো ৫টা নিয়ম উদাহরণসহ লেখো। এই প্রশ্ন আরেকভাবে আসতে পারে যে বাংলা মফালা উচ্চারণের ৫টা নিয়ম উদাহরণসহ লেখো। যদি আসে তাহলে হচ্ছে তোমরা যারা দিবা তাদের জন্যই এই ক্লাসটার। তো সুন্দর করে উত্তর দিয়ে লেখা শুরু করবা যে নিচে মফালা উচ্চারণের ৫টা নিয়ম উদাহরণসহ দেওয়া হলো। দেন হচ্ছে তোমাদের ৫টা নিয়ম লিখতে হবে। দেন হচ্ছে ২টা ৩টা করে উদাহরণ দিতে হবে। ২টা করে মাস্ট দিতেই হবে, ঠিক আছে? আর অলরেডি হচ্ছে অধ্বনি এ ধ্বনি এইগুলা নিয়ম হচ্ছে আপলোড করা আছে, তুমি ওখান থেকে দেখে নিও। আচ্ছা, সো ১ নম্বর নিয়ম আমরা দেখব। শব্দের আদ্য ব্যঞ্জন বর্ণে মফালা যুক্ত হলে, অর্থাৎ শব্দের শুরুতে ব্যঞ্জন বর্ণের সাথে মফালা যুক্ত হলে সাধারণত ম উচ্চারিত হয় না, পরিবর্তে উক্ত ব্যঞ্জনটি নাসিক্য প্রবাহিত হয়। অর্থাৎ নাকের মধ্য দিয়ে উচ্চারণ হয়, আর নাকের মধ্য দিয়ে উচ্চারণ হলে আমাদের চানফালা দিতে হবে বা চন্দ্রবিন্দু দিতে হবে আর কি। তাহলে নিয়মটা কেমন ছিল যে শব্দের আদ্য ব্যঞ্জন বর্ণে মফালা যুক্ত হলে সাধারণত ম উচ্চারিত হয় না, অর্থাৎ শব্দের আদিতে ব্যঞ্জন বর্ণের সাথে যদি মফালা থাকে, অর্থাৎ ময়ে যুক্ত থাকে, মর সাথে যুক্ত থাকে, তাহলে সেই ম উচ্চারণ হবে না। পরবর্তীতে হচ্ছে উক্ত ব্যঞ্জনটির নাসিক্য প্রবাহিত হবে। যেমন হচ্ছে দেওয়া আছে স্মরণ, এটার সঠিক বানান হচ্ছে দন্তে শয়ময়ে যুক্ত র মূর্ধন্য ন। কিন্তু আমরা যখন হচ্ছে মুখে উচ্চারণ করতেছি তখন কিন্তু এই মটা উচ্চারণ করতেছি না, অর্থাৎ ম হচ্ছে অনুচ্চারিত থাকতেছে কিন্তু। যেমন স্মরণ, তালিবু শয়ে চন্দ্রবিন্দু, রয়ে ওকার, দন্ত নয় হসন্ত, স্মরণ, আর নাকের মধ্যে দিয়েও কিন্তু আসতেছে স্মরণ, ঠিক আছে? তারপর আর একটা উদাহরণ আছে শ্মশান, তালিবু শয়ময়ে যুক্ত, তালিবু শয়ে আকার দন্ত ন, শ্মশান। এই যে চান ফালা দিতে হবে, চন্দ্রবিন্দু দিতে হবে। তারপরে আছে স্মারক, আমরা কিন্তু এখানে ম উচ্চারণ করতেছি না, কিন্তু আমরা যখন সঠিক বানান লিখতেছি ম কিন্তু আসতেছে, কিন্তু ম উচ্চারণ হইতেছে না আর কি। মুখে যেটা উচ্চারণ হতেছে ওটাই আমরা লিখবো, তাহলেই হয়ে যাবে। তাহলে নিয়মটা কীরকম ছিল? শব্দের আদ্য ব্যঞ্জন বর্ণে মফালা যুক্ত হলে, অর্থাৎ শব্দের আদিতে কোনো শব্দের সাথে মফালা যুক্ত থাকলে ওই ময়ের উচ্চারণ হবে না, কিন্তু এটা নাসিক্য হবে আর কি, ঠিক আছে? এরকমই ছিল আর কি। বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের জন্য 100% কমন সাজেশন ১ থেকে ৭ পর্যন্ত অ্যান্সার সহ থাকবে। লাইক ১-এর ক থাকবে, ১-এর অথবা থাকবে, আবার ২-এর ক থাকবে, ২-এর অথবা থাকবে, এইভাবে সব কিছুই পিডিএফ আকারে থাকবে। আর এই সাজেশন পড়লে তোমার কোনো বই টই পড়া লাগবে না, শুধু সাজেশনটা কমপ্লিট করলেই হয়ে যাবে। পরীক্ষায় নিজে না ভুল করলে এখানে ১ থেকে ৭ পর্যন্ত ৪০-এ ৪০ পাওয়া সম্ভব এই সাজেশন পড়ে। যারা নিতে চাও মাত্র ১০০ টাকা দিয়ে নিতে পারবা। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো, এই নাম্বারে যোগাযোগ করবে। সো এবার হচ্ছে আমরা ২ নাম্বার নিয়ম দেখব। ২ নাম্বার নিয়মটা কীরকম ছিল? শব্দের মধ্যে বা শেষে মফালা যুক্ত হলে, এবার আগে ছিল প্রথমে এই জন্য ম এর উচ্চারণ হয় নাই, আর এবার শেষে বা মাঝে যদি মফালা যুক্ত থাকে তাহলে ম এর উচ্চারণ হয় না। আচ্ছা, প্রথমে ছিল ওটাও হয় নাই, আবার শব্দের শেষে বা মধ্যে যদি কোনো ব্যঞ্জন বর্ণের সাথে মফালা থাকে তাহলে ওই ম এর উচ্চারণ হবে না, সংযুক্ত ব্যঞ্জনটির দ্বিতীয় উচ্চারণ হবে, অর্থাৎ যে বর্ণটির সাথে যুক্ত থাকবে ওই বর্ণটির ডাবল উচ্চারণ হবে। যেমন কীরকম আছে সদ্য, আবার কি বলছে নাসিক্য প্রবাহিত হবে, অর্থাৎ নাকের মধ্যে দিয়ে উচ্চারণ হবে। দেন হচ্ছে তোমার বানানের ক্ষেত্রে আমরা যখন সঠিক উচ্চারণের বানান লিখবো তখন হচ্ছে চানফালা দিতে হবে। যেমন সদ্য, এই যে ম কিন্তু আছে সদ্যময় যুক্ত সদ্য, আমরা কিন্তু মানে হচ্ছে ময়ের উচ্চারণ করতেছি না, কিন্তু এই দয়ের হচ্ছে দিতে হচ্ছে। সঠিক উচ্চারণ হওয়ার কথা ছিল হচ্ছে ছদ্ম, কিন্তু এটা না হয়ে হচ্ছে কিন্তু ছদ্ম। তারপরে হচ্ছে পদ্ম, এটার সঠিক উচ্চারণ হইতো আর কি, ঠিক আছে, যদি ওই যুক্ত বর্ণটা ওইভাবে ধরা হইতো, কিন্তু মুখে তো আমরা পদ্ম উচ্চারণ করতেছি, পদ্ম। এই জন্যই বলছে যে শব্দের মধ্যে বা শেষে মফালা যুক্ত হলে ম উচ্চারিত হয় না, না হয়ে হচ্ছে ব্যঞ্জনটির দ্বিত্ব, অর্থাৎ ব্যঞ্জন বর্ণটির দ্বিত্ব উচ্চারণ হয়ে থাকে এবং উক্ত ব্যঞ্জনটির নাসিক্য প্রবাহিত হয়। এটাই হচ্ছে নিয়ম আর কি। যেমন ছদ্ম, পদ্ম, রশ্মি, রশ্মি, ঠিক আছে, দ্বিতীয় উচ্চারণ হচ্ছে, অর্থাৎ দেখো দ ২বার আসতেছে, প ২বার আসতেছে, দেন হচ্ছে তালিবুস স ২বার আসতেছে, অর্থাৎ যে বর্ণটির সাথে ম যুক্ত হইতেছে ওইটারই দ্বিতীয় উচ্চারণ হচ্ছে। এটাই হচ্ছে নিয়ম আর কি।
সো এবার হচ্ছে আমরা গ নাম্বার দেখব। গ নাম্বারে কি বলা হয়েছে, শব্দের মধ্যে কিংবা শেষে সর্বত্রই ম ফলা যুক্ত ব্যঞ্জনে ম এর উচ্চারণ বজায় থাকে। এবার হচ্ছে শব্দের মধ্যে বা শেষে সর্বত্রই ম ফলা যুক্ত ব্যঞ্জনে ম এর উচ্চারণ বজায় থাকে, অর্থাৎ ম এর উচ্চারণ হবে। ঠিক আছে, যেমন কীরকম ছিল, বাগ্মী, এখানে কিন্তু ম আমরা উচ্চারণ করতেছি, এটা সাধারণভাবেই বোঝা যাইতেছে যে এখানে হবে আর কি। তারপরে যুগ্ম, ঠিক আছে, বাগ্মিতে যে মর উচ্চারণ করতেছি, যুগ্ম, বর্গী জয় হুস্য গয় হসন্ত ময়কর্ম, যুগ্ম, বয়া আকার গয়ে হসন্ত মহিষের মি, বাগ্মি, এগুলো বোঝাই যাচ্ছে। সো এই নিয়মটা খুবই সহজ ছিল, 3টা নিয়মই অনেক সহজ। ঠিক আছে, এবার হচ্ছে আমরা ঘ নাম্বার দেখব। যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে সংযুক্ত মফালার উচ্চারণ হয় না এবং উক্ত ব্যঞ্জনটির নাসিক্য প্রবাহিত হয়, অর্থাৎ যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে সংযুক্ত মফালার উচ্চারণ হয় না। আচ্ছা, যেমন সূক্ষ্ম, এই যে এখানে কিন্তু সমযুক্ত খ অর্থাৎ যুক্ত ক্ষয়ে ময়ে আছে, কিন্তু আমরা ওটা কিন্তু উচ্চারণ করতেছি না, আমরা উচ্চারণ করতেছি সূক্ষ্ম। তারপরে লক্ষণ, ঠিক আছে, নাসিক্যর জন্য যে চন্দ্রবিন্দু দেওয়া লাগতেছে, যেটা হচ্ছে বললাম অনেকবারই, আমরা হচ্ছে লক্ষণের কীরকমভাবে উচ্চারণ করতেছি, লক্ষণ, কিন্তু সঠিক বানান আছে ল, সমযুক্ত ক্ষয়ে ময়ে মূর্ধন্য ন, লক্ষণ। ঠিক আছে, সো এটাই হচ্ছে নিয়ম যে যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে সংযুক্ত মফালা উচ্চারণ হয় না, উক্ত ব্যঞ্জনটির নাসিক্য প্রবাহিত হয়। ওকে, সো মফালার উচ্চারণ খুবই সহজ আছে, বোঝানোর মতো অনেক কিছুই আছে, যতটুকু বোঝানো যায় আমি হচ্ছে বুঝাইলাম কিন্তু। ওকে, সো মফালাযুক্ত কপিকয় সংস্কৃত শব্দ রয়েছে, মানে কিছু কিছু মফালাযুক্ত সংস্কৃত শব্দ আছে যাদের বানান এবং উচ্চারণে সংস্কৃতির রীতি অনুযায়ী হয়ে থাকে আর কি, মানে অর্থাৎ যে বানানের যেরকম উচ্চারণ হবে ওইভাবেই আমাদের লিখতে হবে, এটাই হচ্ছে নিয়ম। যেমন কুষ্মাণ্ড, কয়ে হুস্যু মূর্ধন্য শয়ময় যুক্ত আকার দন্তের মূর্ধন্য নয় ডয়, কুষ্মাণ্ড। স্মিত, দন্তের শয়ময় হিসি ত আছে, আমরা উচ্চারণ করতেছি স্মিত, স্মিত। ঠিক আছে, তারপর একটা সুস্মিতা, এখানে হচ্ছে ময়ের উচ্চারণ কিন্তু হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ যেভাবে আমরা মুখে উচ্চারণ করতেছি ওইভাবেই হবে। আর নিয়মটা ছিল মফালাযুক্ত কতিপয় সংস্কৃত শব্দ রয়েছে যার বানান এবং উচ্চারণে সংস্কৃতির রীতি অনুযায়ী হয়ে থাকে, অর্থাৎ যার বানান যেরকম আছে ওই রকমভাবে আমাদের যেরকম উচ্চারণ হবে সেইভাবেই লিখতে হবে আর কি। সো এটাই ছিল হচ্ছে মফালার নিয়ম। আমি আর একবার একটু সংক্ষেপে বলে দিচ্ছি, শব্দের আদ্য ব্যঞ্জন বর্ণে মফালা যুক্ত থাকলে সে ময়ের উচ্চারণ হবে না, পরবর্তীতে হচ্ছে উক্ত ব্যঞ্জনটির নাসিক্য প্রবাহিত হবে। আর একটা নিয়ম ছিল হচ্ছে শব্দের মধ্যে বা শেষে মফালা যুক্ত থাকলে ম উচ্চারিত হবে না, কিন্তু যার সাথে যুক্ত থাকবে সেটার হচ্ছে দ্বিতীয় উচ্চারণ, অর্থাৎ দুইবার উচ্চারণ হবে। আর একটা ছিল হচ্ছে শব্দের মধ্যে কিংবা শেষে সর্বত্রই মফালাযুক্ত ব্যঞ্জনে ময়ের উচ্চারণ বজায় থাকে, অর্থাৎ যেরকম আছে সেরকমই হবে, ময়ের উচ্চারণ আমাদের করতে হবে। ঠিক আছে, আর একটা ছিল হচ্ছে যুক্ত ব্যঞ্জন বর্ণে সংযুক্ত মফালার উচ্চারণ হয় না, উক্ত বর্ণটির নাসিক্য হয়। আর শেষে ছিল হচ্ছে মফালাযুক্ত কপিকয় সংস্কৃত শব্দ রয়েছে যাদের মফালাযুক্ত কতিপয় সংস্কৃত শব্দ রয়েছে যাদের বানানো উচ্চারণে সংস্কৃতির রীতি অনুযায়ী হবে। সো এই ছিল 5টা নিয়ম এবং উদাহরণ। তোমরা হচ্ছে এই নিয়মগুলো এইভাবে লিখবা, আমি যেভাবে বলে দিলাম এইভাবে লিখবা, দেন হচ্ছে 2টা করে উদাহরণ দিবা, তাহলে হয়ে যাবে, তাহলে 5-এ 5 পাওয়া যাবে আর কি। ঠিক আছে, সেই ছিল তোমাদের মফালা উচ্চারণের 5টা নিয়ম। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি অল করে দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।